জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ৩ দশকের মধ্যে এটি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসের সফর নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে। ৩ দশকের মধ্যে এটি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক। এদিকে প্রধান উপদেষ্টার সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। জো বাইডেনের সঙ্গে বৈঠককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বলে মনে করছেন তারা। বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্র বর্তমান যে নতুন যে প্রেক্ষাপট, নতুন যে সরকার, এই সরকারকে স্বীকৃতি দেওয়ারই একটি নামান্তর বলে অনেকে মনে করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মব জাস্টিস বন্ধ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারও চায় নিউ ইয়র্কে বাংলাদেশি ছাত্র সমাজ। বাংলাদেশকে পজিটিভলি কিভাবে সারা বিশ্বের কাছে পৌঁছানো যায়, এটা বেসিক্যালি তাদের কিছু আইডিয়া শেয়ার করবে। চমৎকার কিছু আইডিয়া আছে। বিমানের ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও আছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশায়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে অভিনন্দন জানাতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী SM সুলাইমান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে, আর জাতিসংঘ অধিবেশনে ভাষণ ছাড়া নিউ ইয়র্কে আর কি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন থেকে আধা ঘন্টা আগে, অর্থাৎ এখানকার স্থানীয় সময় সোমবার রাত 10:30টায় তিনি JFK বিমানবন্দরে অবতরণ করেছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ এবং স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি সহ বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিরা। আপনি যেমনটা বলছিলেন যে JFK বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়েছিল যে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি। আওয়ামী লীগ তাদের ডক্টর ইউনূসের আগমন কে উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে এবং বিএনপি তাদের স্বাগত আনন্দ মিছিল করেছে। আর আগামীকাল স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টার একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং এই বৈঠকটি গত 30 বছরের মধ্যে বাংলাদেশে কোনো সরকার প্রধানের এটি প্রথমবারের মতো অফিসিয়াল বৈঠক এবং এই বৈঠকের মধ্য দিয়ে আসলে স্বীকৃতি পাচ্ছে আমেরিকার অফিসিয়াল স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আর আগামীকাল সকাল 10:30টায় সকাল 10টায় বা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ভাষণে সেই সময় তিনি উপস্থিত থাকবেন এবং বিকেলে তিনি তার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীদের সাথে একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান রয়েছে এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নৈশভোজে তিনি আমন্ত্রিত আছেন এবং সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এছাড়া বুধবার এবং বৃহস্পতিবার তিনি বাহরাইন, পাকিস্তান, আবুধাবি, সৌদি আরব সহ এবং নেপাল সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্র সরকার প্রধানদের সাথে ওনার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং ওনার বৈঠক হওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ব্লিনকনের সাথে।
এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অনেক কাটছাট করা হয়েছে যে সময় সংক্ষিপ্ততার কারণে, কারণ বাংলাদেশিরা ওনাকে নাগরিক সম্বর্ধনা দিতে চেয়েছিলেন এবং বাংলাদেশি ব্যবসায়ীরা এবং ওনার সাথে একটি বৈঠক করার কথা ছিল, কিন্তু সেগুলো সময় স্বল্পতার কারণে এগুলো বাতিল করা হয়েছে। আর আজকে পররাষ্ট্র উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা জাতিসংঘের বিভিন্ন সাইড মিটিংয়ে অংশ নিয়েছেন এবং পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ বিভিন্ন সাইড মিটিংয়ে অংশ নেবেন। আগামী 27 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সকাল 11:30টায় তিনি জাতিসংঘের 79তম অধিবেশনে ভাষণ দেবেন এবং এরপরেই 27 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার রাতেই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিবেন বলে আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম সুলাইমান। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং পার্বত্য এলাকায় হামলা নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন কানাডার বিভিন্ন অঞ্চলে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসীরা। অটোয়া পার্লামেন্ট ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে অংশ নেন টরন্টো, মন্ট্রিয়ল, ক্যালগেরি, অটোয়া সহ বিভিন্ন শহরের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ, উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে উপলক্ষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিবাদ সমাবেশে কানাডার সরকার ও বিরোধী দলের 7 সংসদ সদস্য সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের জোরপূর্বক সীমান্ত পুনর্নির্ধারণের অধিকার নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার সংস্থার সামিট অব দি ফিউচার এর শেষ দিনে এই কথা বলেন তিনি। এ সময় জাতিসংঘের সনদের মূল নীতি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার উপর জোর দেন তিনি। এদিকে যুদ্ধক্ষেত্রে নয়, মানবতার সাফল্য সবার সম্মিলিত শক্তিতে নিহিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেকসই উন্নয়ন এবং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সর্বোচ্চ অগ্রাধিকারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া স্বাধীন, স্থিতিশীল উন্নয়নের গুরুত্বের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং। এ সময় কয়েকটি দেশ কর্তৃক আরোপিত একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি। রাউজানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের 2টি মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া চট্টগ্রাম নগরীতে ছাত্র আন্দোলনের সময় হামলার উস্কানির 3 মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তবে এই 3 মামলায় রিমান্ড আবেদন করেনি রাষ্ট্রপক্ষ। এ সময় ডিভিশনের আবেদনের প্রেক্ষিতে বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। শুনানি শেষে ফজলে করিমকে নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় তার দিকে ডিম ছুটতে থাকে। সকাল থেকে আদালত চত্বরে বিক্ষোভ করতে থাকা এলাকাবাসী। এর আগে সকাল 7:30টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। এ সময় আদালত চত্বরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 12 সেপ্টেম্বর সকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম সহ 3 জনকে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে চট্টগ্রামে অন্তত 5টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চট্টগ্রামে আনা হয়। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ফজলে করিম চৌধুরীকে যে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত, এ ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, সকাল 7:30টায় এবিএম ফজলে করিম, যিনি রাউজানের সংসদ সদস্য ছিলেন, তাকে চট্টগ্রামের আদালতে আনা হয়। প্রথমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে তোলা হয় তাকে। সেখানে রাউজানের 2টি মামলা, অস্ত্র ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ, যেটি এবাদতখানায় করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনার পরে সেখানে
তদন্তকারী কর্মকর্তা পুলিশের, তিনি হচ্ছে যে রিমান্ড আবেদন করেন এবং রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ারের আদালতে নেওয়া হয় এবং সেখানে চট্টগ্রাম নগরীর অর্থাৎ ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে যে 3টি মামলা হয়েছে সেই 3টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে এছাড়া আদালত আরেকটি নির্দেশনা দিয়েছে যে তাকে কারাবিধি অনুযায়ী তার ডিভিশন প্রাপ্তি যদি তার সুযোগ থাকে সেটি কারা কর্তৃপক্ষকে নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি তাকে আদালতে আনার আগ থেকেই তার রাউজানের যারা বিক্ষুব্ধ জনগণ ছিলেন, যারা নানাভাবে ভুক্তভোগী, তারা হচ্ছে যে সেখানে চলে আসে এবং তারা বিক্ষোভ জানায় এবং যখন ফজলে করিম চৌধুরীকে আদালত থেকে নিচে নামানো হয় অর্থাৎ প্রিজন ভ্যানে উঠানো হয় তখন তার যে প্রিজন ভ্যানের গাড়ি ছিল সেই গাড়ি ছুঁড়ে ডিম নিক্ষেপ করা হয়, নানা প্রতিবাদী স্লোগান দেওয়া হয় এবং তারা বলছে কেন বিশেষ ব্যবস্থায় সকাল 7টায় তাকে আদালতে তোলা হলো এবং এছাড়া তাকে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে কারাগারে নিয়ে আসা হয়েছিল হেলিকপ্টার যোগে সেটিরও তারা নিন্দা জানিয়েছেন। তারা বলছেন রাউজানের মাটিতে তাকে ঠাঁই দেওয়া হবে না এবং স্বাভাবিক সময় যে আদালত সেই স্বাভাবিক সময় তাকে আদালতে হাজির করার এবং সেই কারণে তারা যে বলছেন তারা ভুক্তভোগী বলছেন নানাভাবে তাদের প্রতি নির্যাতন করেছেন সেই বিষয়গুলোতে তারা তার বিচার চান এবং তারা বলছেন যে যারা এখানে ভুক্তভোগী তারা যাতে বিচার পান সেটি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং পুলিশ নানাভাবে এই বিক্ষুব্ধ জনতাকে নিবৃত করার চেষ্টা করে আমরা দেখেছি। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা আসামিদের অর্থাৎ যারা বিভিন্ন মামলার আসামি তাদের সুরক্ষা দেওয়ার বিষয়টি তারা নিশ্চিত করতে চান, যেহেতু প্রশাসনের একটি নির্দেশনা আছে, রাষ্ট্রের একটি নিশ্চয়তা দেওয়ার ব্যাপার রয়েছে, ফলে স্বাভাবিকভাবে পুলিশ নিরাপত্তা বিধান করেছে। আমরা এখনো দেখছি আদালত চত্বরে এখনো বিক্ষোভ করছেন রাউজানের স্থানীয়রা এবং প্রায় আরো 20 মিনিট আগে আদালত থেকে তাকে নিয়ে যাওয়া হয় কারাগারে। যেহেতু তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, সেই 2 দিনের রিমান্ডে নেওয়ার পর হয়তো তার কাছ থেকে আরো বেশি তথ্য পাওয়া যাবে সে তার বিষয়গুলোতে কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা মামলার বিষয়। তবে তার আইনজীবীরা যেটি রয়েছেন তার যেহেতু বয়স রয়েছে এবং স্বাস্থ্যের বিষয় রয়েছে, ফলে তাকে যাতে সুচিকিৎসা নিশ্চিত করা হয় সেটিও তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের আদালত থেকে এই ফজলে করিমের মামলার এবং আদালতের শুনানি এই ছিল আমাদের কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এদিকে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল অবস্থার সমাধানে নতুন শান্তি চুক্তি প্রয়োজন। 25 বছর আগে শান্তি চুক্তি অসম্পূর্ণ, তাই সংকট তীব্র হচ্ছে। আদিবাসী নেতা ও গবেষকরা বলছেন ওই চুক্তি সময়োপযোগী নয়। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় সংবিধান পরিবর্তনের দাবিও তাদের। আবারও অশান্ত পাহাড়, সহিংসতার আগুনে পুড়ে ছাই ঘরবাড়ি, দোকানপাট, যানবাহন। মারা গেছে মানুষ, বাধ্য হয়েছেন ঘরবাড়ি ছাড়তে। চরম উৎকণ্ঠা পাহাড়ি জনপদে। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর পর সহিংসতা ছড়ায় পাশের জেলা রাঙ্গামাটিতেও। 2 সম্প্রদায়ের সহিংসতায় মারা যান 4 জন। সংবিধানে বাঙালি ছাড়া অন্য সব জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বলা হয়েছে। আবার পার্বত্য অঞ্চলের ছোটখাটো বিষয়কে জাতিগত সংঘাতে রূপ দিতে তৎপর একটি পক্ষ। সংবিধান তো সংস্কার হবে, পরিবর্তন হবে। সংবিধানের মধ্যে এটা খুব গুরুত্বের সঙ্গে আনতে হবে যে বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য জাতি আছে, তাদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং তাদের আলাদা সংস্কৃতি আছে, তাদের আলাদা ভূমি ব্যবস্থা আছে, তাদের আলাদা ইতিহাস আছে এবং তাদের ক্ষোভের বাস্তব কিছু কারণ আছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ বলছে 1997 সালে ঐতিহাসিক শান্তি চুক্তিতে ভূমি ব্যবস্থাপনার রূপরেখা দেয়া ছিল, তবে 27 বছরেও তা বাস্তবায়ন হয়নি। তাই নতুন শান্তি চুক্তি করা জরুরি। স্বায়ত্তশাসন থাকবে সেখানে, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি, সংবিধানে সেটা স্বীকার করা হয়নি। এখন যদি নতুন চুক্তির মাধ্যমে সেখানকার আলাদা শাসন ব্যবস্থাটা সংবিধানে স্বীকৃত হতে হবে। স্যাটলার সমস্যা মানে ভূমি সমস্যা, ভূমির সমস্যা মানে স্যাটলার সমস্যা। স্যাটলার বাঙালিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, এখনও নাই। আঞ্চলিক নেতারা বলছেন পাহাড়ে অস্থিরতার প্রভাব পড়তে পারে সমতলেও। ঘৃণা ও নৈরাজ্য করা ব্যক্তি ও গোষ্ঠীকে কঠোরভাবে দমনের দাবি তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এই মুহূর্তে রাঙ্গামাটির পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে? এই মুহূর্তে রাঙ্গামাটির পরিস্থিতির কথা যদি বলি, আমরা শুক্রবারের সহিংসতার পরে আজকে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটির পরিবেশ স্বাভাবিক হচ্ছে। তো বর্তমানে কিন্তু রাঙ্গামাটিতে কোনো 144 ধারা নেই, অবরোধ নেই। তবে আমরা বিগত সময়ে শুক্রবারের পর থেকে আমরা দেখেছিলাম যে আসলে রাস্তাঘাট বাজারে আমরা মানুষকে উপস্থিতি কম দেখেছিলাম, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে মানুষের সংখ্যা বাড়তেছে। অর্থাৎ জমিয়া যে পরিবারগুলো, অর্থাৎ খুব যারা কৃষি জমিয়া পরিবার, তারা কিন্তু তাদের পণ্যদ্রব্য নিয়ে তারা মূলত শহরে আসার চেষ্টা করছেন। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আসাম বস্তি এলাকা। এখানে জমিয়া পরিবার আসলে এখানে প্রচুর এই সময়ে অনেক জমিয়া পরিবার তাদের সবজি বিক্রি করতে আমরা দেখতে পাই, কিন্তু আসলে বর্তমানে যেটা দেখতে পাই সেটা তুলনামূলক কম। তো আপনাকে একটা বিষয় বলে রাখি যে গতকালকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাঙ্গামাটির জেলা প্রশাসক যারা এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে সভা করেছেন, এবং সেখানে আমি দেখেছি জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন। তো তাদের একটা বিষয় আমরা দেখতে যেটা যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আমরা যেটা শুনেছিলাম যে তারা মূলত বলছিলেন যে বারবার পাহাড়ে এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়, এবং এর লাগানোর কারণে দেখা যায় যে এখানে বড় ধরনের স্থানীয়রা ক্ষয়ক্ষতির শিকার হয়। আর তারা বলছেন যে যারা হত্যা এবং অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাটের সাথে যারা জড়িত, তারা মূলত বহিরাগত মানুষরা এসে এই সমস্ত সংঘাতের সাথে জড়িয়ে পড়ে। তো তারা যারা এর সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আইনের আওতায় আনার তারা দাবি জানিয়েছেন। যেহেতু এই ধরনের যদি যারা দোষ করেও যদি পার পেয়ে যায়, সেক্ষেত্রে তারা আসলে আরও অপরাধ কর্মকাণ্ড ঘটায়, তারা সেটা দাবি করেছেন। তারা প্রশাসনের কাছে জোর দাবি করেছেন যেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি তারা দাবি করেছেন। তো একটা বিষয় যে বর্তমানে যদি রাঙ্গামাটির পরিস্থিতি যদি বলি স্বাভাবিক হওয়া শুরু করে, তবে মানুষের মধ্যে যেটা ভীতিটা সেটা আস্তে আস্তে কমে আসতেছে। যদি দৃশ্যমান অর্থাৎ যে ঘটনার সাথে যে শুক্রবারের ঘটনার পরে এখানে দুটি মামলা হয়েছে, একটি হত্যা মামলা এবং একটি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা মামলা পুলিশ করেছে। তো এই ঘটনায় কিন্তু আসলে এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার বা আটক করা হয়নি। তো পুলিশের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছেন চেষ্টা করছেন, তারা তাদেরকে ফাইন আউট করা এবং ধরার চেষ্টা করছেন, কিন্তু আসলে বলছেন যে তারা যারা এই যে সমস্ত এলাকায় তারা থাকতেন আসলে সেখানে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো বর্তমানে যদি আমি বলি রাঙ্গামাটির সাথে যে আন্তঃ উপজেলার যে উপজেলার সড়ক এবং নৌপথ যোগাযোগ সেটা স্বাভাবিক হওয়া শুরু করলেও আমরা কিন্তু এই যে মানুষের উপস্থিতি অর্থাৎ যানবাহনে মানুষের রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে আপত্তি নেই গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের, তবে অফুরন্ত সময় দিতে রাজি নন তিনি। অন্যদিকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি বলছেন মানুষের প্রত্যাশা পূরণে তাল মেলাতে পারছে না সরকার, সংস্কারের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তিনি। গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ৪টি দল। জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন ও নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তার অন্যতম। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কাজ শেষে নির্বাচন দেওয়ার বিষয়ে তাদের সমর্থন থাকলেও সে সময় হতে হবে যৌক্তিক। রাজনৈতিক যে রূপান্তরের প্রক্রিয়াটা, যেখানে একটা নতুন বন্দোবস্ত এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার প্রশ্ন আছে, এইটার কাজগুলো সুনির্দিষ্ট করা দরকার এবং সেটা বাস্তবায়ন করতে কি পরিমাণ সময় লাগবে সেটাও সুনির্দিষ্ট করা দরকার। লেভেল প্লেইং ফিল্ড কিংবা প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনকে একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে গড়ে তোলা, এর জন্য তো বেশ একটা সময় প্রয়োজন। যৌক্তিক সংস্কারের লক্ষ্যে যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু গণ অধিকার পরিষদ দিতে চায়। এই সরকারের কাছে ধর্মভিত্তিক দলগুলো বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে করছেন ২০১৮ সালের কোটা আন্দোলনে আলোচনায় আসা নূর। কোনো বিশেষ দলকে প্রাধান্যের বিরোধিতায় সাকি। তারা মেইনস্ট্রিম পার্টিগুলো অনেককে বাইপাস করে তারা নিজেদের মতো একটা কর্ম পরিকল্পনা বা সিদ্ধান্ত নিচ্ছে, যেটা রাজনৈতিক দলগুলো ওয়াকিবহাল না। অন্তর্বর্তী সরকার মানুষ প্রত্যাশা করে যে তারা কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাত দেখাবেন না। এরই মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দাবি উঠেছে অন্যান্য শিক্ষাঙ্গনে বন্ধের। তবে এই দুই তরুণ নেতা বলছেন নিষিদ্ধ নয়, প্রয়োজন সংস্কার। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে সরকারি দলের যে পেটোয়া বাহিনী দখলদারিত্ব করেছিল, এটা যাতে কোনো অবস্থাতেই ফিরে না আসতে পারে
তার জন্য কি ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, পরিবেশগত সংস্কার দরকার, কি নতুন ধরনের নিয়ম কানুন দরকার, সেইগুলো প্রশ্নে একটা সত্যিকার কার্যকর উদ্যোগ নেওয়া। কোনো বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত না, বরঞ্চ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্রদেরকে একটা ইতিবাচক কর্মকাণ্ড, একটা সৃজনশীল কর্মকাণ্ডের দিকে ধাবিত করা উচিত। নির্বাচনের মাধ্যমে সরকারে এলে প্রতিবেশী ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও ন্যায্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সুসম্পর্ক রাখার প্রত্যয় এই নতুন নিবন্ধিত দল দুটির। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে স্বৈরাচারের দোসররা আবার ষড়যন্ত্রের সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছে তা নষ্ট হতে দেয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন কিশোরগঞ্জ ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা। সেখানে আন্দোলনে নিহতদের পরিবারকে দলের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে নানা চক্রান্ত করছে। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান নস্যাৎ করতে প্রতি মুহূর্তে ভারত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক ফরহাদ মাজহার। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরহাদ মাজহার আরও বলেন, রাজনীতির পুরনো কাঠামো থেকে বের হয়ে আসতে হবে, রাষ্ট্র গঠনে নতুন করে চিন্তা করতে হবে। এ সময় তিনি মন্তব্য করেন, পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করে একটি ফাঁদ তৈরি করা হয়েছে, এতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। পাহাড়ে বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ঠিক হয়নি বলে মনে করেন ফরহাদ মাজহার। সভায় বর্তমান সংবিধানের বেশ কিছু সমস্যাও তুলে ধরেন তিনি। দিল্লি যেখানে এত অ্যাক্টিভ এবং প্রত্যেকটা মুহূর্তে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে, সেখানে আমাদেরকে অনেক অনেক বেশি সতর্ক হতে হবে। আমাদেরকে সত্যিকারের রেভলিউশনারি পলিটিক্সকে নতুন করে গঠন করতে হবে। সৈনিকদের সঙ্গে একই সঙ্গে আজকে জনগণের সঙ্গে যে বিরোধের লাগাবার জন্য আজকে এই যে ফাঁদ তৈরি হয়েছে চট্টগ্রামে, এই ফাঁদের মধ্যে আমরা যেন কেউ পা না দিই। অপরাধী রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8টি সংশোধনীর প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া গুম করে রাখাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ বিষয়ে এক মত বিনিময় সভায় বিচারে স্বচ্ছতা আনাতে সরাসরি সম্প্রচারে গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এ সময় মানবতা বিরোধী অপরাধের মধ্যে গুম ও জোরপূর্বক যৌনাচার সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে 8টি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়। এতে নেতাসহ অপরাধী রাজনৈতিক দল বা সংগঠনের বিচার, ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচার, আসামিদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ, অডিও ভিজুয়াল সহ ডিজিটাল প্রমাণকে সাক্ষ্যভুক্ত করার প্রস্তাবও করা হয়। বিদেশি আইনজীবীদের কিভাবে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স কিভাবে প্রোটেক্ট করা যাচ্ছে, এগুলো খুবই পজিটিভ দিক। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে,
তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। তবে অপরাধী দলের নিষেধাজ্ঞা কেবল 10 বছরে সীমাবদ্ধ না করে অপরাধের মাত্রা অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধের প্রস্তাব যেমন অনেকে সম্মতি দিয়েছেন, তেমনি দল নিষিদ্ধের বিপক্ষেও মত দিয়েছেন দু একজন। এমন কোন দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফরএভার ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে। আমাদের ফ্যাসিস্ট বা নাজি পার্টিগুলোতে যেরকম হয়েছে, পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে, লেটেস্ট কোন ইন্টারন্যাশনালতে আপনি পাবেন না, এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গের আমলে। এছাড়া প্রসিকিউশনের মতো আসামির আইনজীবীদের সমান সুযোগ দেয়া, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আইন সংশোধনেরও প্রস্তাব দেন সংশ্লিষ্টরা। অ্যামেন্ডমেন্টের পর্যায়েও আমরা জাতিসংঘের থেকে সংযুক্ত হতে চাই, আমাদের আগ্রহ আছে। আইন উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতে আইনসহ সব ধরনের সংস্কারে আগ্রহী সরকার। একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আইনের খসড়া সংশোধনীর প্রস্তাবগুলো ওয়েবসাইটে প্রকাশ করে জনমত নেবে আইন মন্ত্রণালয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা চালু রয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের আজকে পরিস্থিতি কেমন দেখছেন? পোশাক কারখানাগুলোর সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আজকে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু তৈরি পোশাক কারখানা বেশিরভাগ খোলা রয়েছে এবং আমরা যেটি জেনেছি যে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং এই কারখানাগুলোর অধিকাংশ আজকে চালু রেখেছে কারখানার কর্তৃপক্ষ এবং সকাল থেকে এখানে দলে দলে শ্রমিকরা কারখানায় এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত কাজ সেটি করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা যেটি তথ্য পেয়েছি যে কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর নেই এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। আপনাকে বলে রাখি যে গতকাল কিন্তু দিনভর গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ছিল, মহাসড়ক অবরোধ ছিল এবং সেখানে যে দাবিগুলো আমরা দেখেছি যে শ্রমিকরা বেতন, বকেয়া বেতনের দাবি করেছিলেন এবং কোনো কারখানাতে হাজিরা বোনাস বাড়ানোর দাবি ছিল, কোন এলাকাতে ছিল যে কারখানা বন্ধ, কারখানা খুলে দেওয়ার দাবি। এসব বিষয় নিয়ে কিন্তু শ্রমিকরা বিক্ষোভ করেন এবং ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে এবং আলাপ আলোচনার মালিক পক্ষের সাথে করবেন এরকম আশ্বাস দিয়ে কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং দীর্ঘ যানজটে কিন্তু সাধারণ মানুষ নাকাল ছিলেন গতকাল। এবং আজকে আমরা যেটি খবর নিয়েছি যে শিল্প পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে গতকালের সে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো আনরেস্টের খবর নেই, পরিস্থিতি এখনো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলছেন যে কারখানার নিরাপত্তা বিধানে শিল্প পুলিশের পাশাপাশি মহানগর পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে, সেনাবাহিনী এবং বিজিবি টহল রয়েছে, র্যাবের টহল আমরা দেখেছি কিছুক্ষণ আগে মহাসড়ক দিয়ে টহল রয়েছে র্যাবের। এবং এখানে যারা কারখানা মালিক পক্ষ তারা কিন্তু নিরাপত্তা বিধানের জন্য তাদের যে নিজস্ব নিরাপত্তা কর্মী তাদেরকে এখানে তৎপর রেখেছেন। ফলে এখন পর্যন্ত গাজীপুরের যে শিল্প এলাকা রয়েছে, বিশেষ করে টঙ্গী, গাজীপুরা, চান্দনা চৌরাস্তা, শ্রীপুর, মাওনা এবং মৌচাক, শফিপুর সহ বিভিন্ন এলাকায় যেটি আমরা খবর নিয়েছি যে কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর নেই। মোটামুটি শান্ত রয়েছে গাজীপুরের শিল্পাঞ্চল এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের নির্ধারিত কাজ করে যাচ্ছে। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম সিয়াম হাসানকে তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে। 2018 সালের 4 আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর এলাকার বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় বদিউল আলম মজুমদার বাদী হয়ে মামলা করেন।
সিয়াম হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় এজাহার নামের আসামি। তার নামে একাধিক মামলা রয়েছে। আটচল্লিশ দিনের যুদ্ধ শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল। শরীরে রয়ে গেল ৩০০-র বেশি স্প্লিন্টার। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে তাকে নেওয়া হয় বগুড়ায়। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় গুলিবিদ্ধ হয় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল। ভর্তি ছিল রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। শরীরে মোড়ানো জাতীয় পতাকা, চারপাশে স্বজন সহজন। কেন্দ্রীয় শহীদ মিনারে এলো জুনায়েদ ইসলাম রাতুল। কিন্তু এবার বিজয় উদযাপন বা দাবি আদায়ের মিছিল নয়, এই যাত্রা চিরবিদায়ের। কথা ছিল ৩ দিন পর হাসপাতাল থেকে মিলবে ছুটি, তার আগেই অনন্ত ছুটিতে গেলেন কিশোর রাতুল। আমি মন খারাপ করে আছি, কষ্ট পাচ্ছে আমি কান্না করিচ্ছি, আমার চোখের পানি মুছা দিচ্ছে। আম্মু তুমি কান্না করো না, আম্মু আমি কান্না করবো না, তুমি যে কষ্ট পাচ্ছ আমি তো কিছু করতে পারছি না আব্বু। ও আসলে বাসায় যাইতে চাচ্ছিল, গতকাল বলতেছিল যে আমাকে তো ডাক্তার খাইতে দিছে এই যে ৪৮ দিন পর, ও অনেক খুশি এতদিন পর ভাত খাবে। তো খাইছে, অনেক খুশি আনন্দ, আর বলতেছে যে আমি বাসায় যাব কালকে। তো এই যে আজকে বাসায় যাচ্ছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে নামাজে জানাজায় অংশ নেন তার স্বজনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে। ৫ আগস্ট বগুড়ায় ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয় রাতুল। সংকটাপন্ন অবস্থায় আনা হয় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। ৩৩ দিন কেটেছে আইসিইউতে। অবস্থার কিছুটা উন্নতি হলেও বাঁচানো গেল না তাকে। ব্রেনের ইনজুরি ছিল, তারপরে হাতের ইনজুরি ছিল, তারপরে তার লাংসের এদিকে ইনজুরি ছিল, পুরা নাভি থেকে উপর পর্যন্ত বলা যায় একটা ডিভাস্টেটিং ইনজুরি, যেটা বলে আমরা মেজর ইনজুরি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকায় সবশেষ নাম বগুড়ার পথ পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার বিকেলে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদপত্রে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার এক নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। এর প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। অন্যের জমি দখল সহ নানা অভিযোগ উঠে আসছে ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। এতদিন ভয়ে কেউ মুখ খোলেননি। অভিযোগ আছে টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। ফেনী সদরের বালিয়াগাঁওয়ের এই এলাকা ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর দখলে। মসজিদ মাদ্রাসা তৈরির কথা বলে এসব জমি তিনি দখল করেছেন বলে অভিযোগ আছে। ভুক্তভোগীরা বলছেন, কিছু না বলে জমিতে মাটি ফেলে দখলে নেন নিজাম হাজারী, পরে কম টাকায় জোর করে রেজিস্ট্রি করে নেন। অনেকে জমি হারিয়েও কোনো টাকা পাননি। আমরা রেস্টুরেন্টে না দেখে বাইরে করে না দেখে আমার অনেক হুমকি ধুমকি, অনেক নির্যাতনের আর আমি ভয় অনেক সময় বাড়িতে আসলে বাজারে উঠতাম না, লুকি দেখতাম। জোর করে মাড়ি হেলাই দিয়ে কইছে নিলে নেন, টাকা নিলে নেন,
না নিলে জায়গা তাইতে নেতেন বাড়ি ঘরে তালা লাগা দিব। আমার 23 দিন থেকে আমি বাড়ি করার জন্য লইছিলাম, আমি 4 কিনারে এরিয়া করে গাছ লাগাইছি, এরপরে এরা দখল করে ফেলেছে। পট পরিবর্তনের পর নিজাম হাজারী পলাতক থাকায় অনেকে এখন মুখ খুলতে সাহস পাচ্ছেন। জানাচ্ছেন তার টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা। তার নিজ দলেই তাকে ঘিরে রয়েছে অসন্তোষ। সে কখনো রাজনীতি করে নাই, সে দল বিক্রি করে টাকা ইনকাম করছে। একসময় নিজাম হাজারী এই একটা সিগারেট মানুষ থেকে চেয়ে নিত, সেই নিজাম হাজারী এখন 5,000 10,000 কোটি টাকার মালিক। ফেরি পৌরসভাতে 100% জায়গা নিজাম হাজারীর, এবং এটা রেজিস্ট্রি অফিসে বলাই ছিল তার অনুমতি ছাড়া কেউ যাতে এই কোনো সম্পত্তি কেনা বা বেচা কোনোটাই করতে না পারে। আরও অভিযোগ আছে, গেল 15 বছরে ক্ষমতার অপব্যবহার করে 5 একর জুড়ে তৈরি করেছেন বিলাসবহুল বাগানবাড়ি, 4টি বহুতল ভবন সহ বিপুল সম্পদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়কর নথিতে 1,500 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার 5 মালিক। তাদের মধ্যে সবচেয়ে ধনী বসুন্ধরা প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান, আর ঋণ বেশি সায়েম সোবহান তানফিরের। তাদের কারোই ব্যক্তিগত গাড়ি নেই। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বসুন্ধরা আবাসন, ভোগ্যপণ্য, জ্বালানি সহ নানা খাতে বিনিয়োগ বিস্তৃত করেছে পারিবারিক মালিকানাধীন গ্রুপটি, যেখানে কাজ করছেন হাজারো কর্মী। তবে নানা অনিয়ম ধামাচাপা দিতে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তির অভিযোগ বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমদ আকবর সোবহানের বিরুদ্ধে। আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন। হাসিনা সরকারের পতনের পর বসুন্ধরা মালিকদের সম্পদের তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সিআইসি। আহমেদ আকবর সোবহান ও তার 4 ছেলের আয়কর নথি পর্যালোচনা করেছেন গোয়েন্দারা। গোয়েন্দারা জানান, বাবা ও 4 ছেলের মধ্যে সবচেয়ে ধনী সাদাত সোবহান, সম্পদের পরিমাণ 750 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সাফওয়ান সোবহান, তৃতীয় বাবা আকবর সোবহান, সম্পদের চতুর্থ আনবির সোবহান ও পঞ্চম সাফিয়াত সোবহান। 5 জনের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত সায়েম সোবহান আনভির, ঋণ 382 কোটি টাকা। সাদাত সোবহানের ঋণ নেই, বাকি 3 জনের ঋণ প্রায় 150 কোটি টাকা। সংসার চালাতে বছরে তাদের ব্যয় 23 কোটি টাকা। খরচে এগিয়ে সাফিয়াত ও সাফওয়ান, দুজনের ব্যয় 15 কোটি টাকার বেশি। সংসার খরচে সবচেয়ে পিছিয়ে বাবা আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা মালিকদের বিলাসবহুল গাড়ির ছবি প্রায়ই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, তবে এগুলোর সবই কোম্পানির নামে। যে রিমিউনারেশন কোম্পানির থেকে পায়, ধরেন সে মাসে 50 লক্ষ টাকা করে, বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি যেমন 50 লক্ষ টাকা করে সে নিচ্ছে রিমিউনারেশন, কিন্তু ফাইলে দেখা গেল তার 10 লাখ বা 5 লাখ বা 2 লাখ টাকা রিমিউনারেশন সে দেখাচ্ছে। বিগ ফিশ তাদের ইনকাম ট্যাক্স ফাইলে কোনো কিছু করার সাহস, সুযোগ, কোনো কিছুই স্কোপও ছিল না অফিসার। আয়কর নথিতে সাদাত ছাড়া সবাই বিপুল পরিমাণে জমি দেখিয়েছেন। এসব জমির দাম ধরা হয়েছে 350 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 180 কোটি টাকা ব্যয়ে ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা সমালোচনা। এর মধ্যে স্থানীয়দের ক্ষোভের মুখে বন্ধ হয়েছে লেক পাড়ের গাছ কাটা। বিনোদন স্পটের নামে এই প্রকল্পের রাষ্ট্রের অর্থ অপচয় দেখছেন অনেকেই। বর্তমান প্রেক্ষাপটে প্রকল্পের জনগুরুত্বহীন অংশই বাদ যেতে পারে বলছে এলজিইডি। ফরিদপুর শহরের টেপাখোলা লেকের উন্নয়ন ও বিনোদন স্পট তৈরির উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পের অধীনে লেকের চারপাশে ওয়াকওয়ে, 3 তারকা মানের ছোট বড় কটেজ, জিমনেশিয়াম, সুইমিং পুল, কৃত্রিম পাহাড়, রেস্টুরেন্ট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কথা রয়েছে, যার খরচ ধরা হয়েছে 180 কোটি টাকা। বিগত সরকারের আমলে কোনো কথা না উঠলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এখন জনকল্যাণমূলকই হবে না কি হবে এটা আমাদের কিছু বলে নাই বা আমরা জানি না। এখন পর্যন্ত কিছু গাছ কাটা, লেকের পানি নিষ্কাশন এবং বালু ফেলার কাজ হয়েছে। এছাড়া এপ্রিলে উদ্বোধনের পর থেকে শতাধিক দোকান অপসারণ করা হয়। গাছ কাটা ও দোকান অপসারণ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের মধ্যে। টাকা নিয়ে যাইতেছে, খাইতেছে, আসতেছে, 2 ট্রাক মাটি ফেলাইতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এরা বলতেছে যে আমরা সব দোকানদারকে টাকা পয়সা দিচ্ছি, কিন্তু কেউ কাউরে চায় না, পয়সা কেউ দেয় না।
সরকার পরিবর্তনে এরই মধ্যে থমকে গেছে প্রকল্পটি। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা। সাধারণ মানুষের যৌক্তিক প্রয়োজন বিবেচনায় রেখে প্রকল্পের অপ্রয়োজনীয় কিছু কাজ বাদ দেওয়া হতে পারে বলছে এলজিইডি কর্তৃপক্ষ। চারপাশে যে ওয়াকওয়ে এবং বাউন্ডারি ওয়াল, ফুটপাথ, ইন্টারনাল রোড, অর্থাৎ মানুষের যে বেসিক নিডের সাথে জড়িত যে আইটেমগুলো, সেই আইটেমগুলো এখন পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত মাটি ও বালু ভরাট, পানির নিষ্কাশন কাজ বাবদ 3 প্যাকেজে 65 লাখ টাকা নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, এ ব্যাপারে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে শহরের টেপাখোলা এলাকায় বিশাল আকৃতির একটি লেক এবং লেক সংলগ্ন বাজার, অন্যান্য অবকাঠামো, এগুলো ফরিদপুর জেলা পরিষদের নিজস্ব সম্পত্তি। প্রায় 20 একর জায়গার উপরে এই বিনোদন কেন্দ্র স্পটটি নির্মাণের কাজ শুরু করে। আমি যদি একটু দেখাই যে আপনি বলছিলেন যে এই পুরা লেকের বিভিন্ন অবকাঠামো নির্মাণ, বিনোদন স্পট তৈরি করার জন্য এই লেকের কাজ শুরু হয় গত এই বছরে 23শে এপ্রিল। স্থানীয় যে সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি উদ্বোধন করেন স্থানীয় এমপিদের নিয়ে। এরপরে এই লেকের যে পাশ দিয়ে কিছু অর্ধশত বছরের পুরানো মেহগুনি গাছ এবং বিভিন্ন গাছ ছিল, সেই গাছগুলো কর্তন শুরু হয়। সে সময় স্থানীয়দের ক্ষোভের মুখে এই যেহেতু এই ইকো পার্ক এবং বিনোদন স্পটের জন্য বৃক্ষ একটি গুরুত্বপূর্ণ সম্পদ, তাই তাদের ক্ষোভের মুখে সে সময় গাছ কাটা বন্ধ হয়। এরপরে ঠিকাদার প্রতিষ্ঠান 3টি প্যাকেজে 3জন ঠিকাদার অন্যান্য কাজ শুরু করেন। সেখানে পানি নিষ্কাশন এবং কিছু বালি ভরাট ও অবকাঠামো নির্মাণের জন্য তারা ঠিকাদার প্রতিষ্ঠান এলজিইডির কাছ থেকে বরাদ্দ নেয়। ইতিমধ্যে এই অঞ্চলে এই যে 20 একর জায়গার উপরে যে পাশ দিয়ে যে অবকাঠামো, অর্থাৎ বেশ কিছু শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদের শেষে এখন এই বিগত সরকারের পরে বর্তমান প্রেক্ষাপটে ঠিকাদার প্রতিষ্ঠান কাজের যে অবস্থা, সেখানে স্থানীয়রা বলছেন হয়তো তারা তাদের কাজের অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্যার কারণে তারা কাজ করছেন না, কাজ বন্ধ আছে এবং এই ঠিকাদার প্রতিষ্ঠান দুশ্চিন্তায় আছেন যে এই কাজের ভবিষ্যৎ কি। আর পাশাপাশি স্থানীয়রা দাবি করেছেন এখানে যে বিনোদন কেন্দ্র হবে সেটা যদি জনকল্যাণমূলক হয়, তাহলে যদি জনকল্যাণ বা মানুষের কল্যাণে এবং কর্মসংস্থানের কোনো সৃষ্টি না হয়, সেক্ষেত্রে এই জায়গাটা সরকার যেন বিবেচনা করে। এছাড়া যে এই ফরিদপুরে এই লেক ঘিরে যে বিনোদন স্পট তৈরি হচ্ছে, সেখানে মানুষের ভাবনা চিন্তা যে বিগত সরকারের যেমন বিভিন্ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ হয়েছে, সেখানে সেই বিষয়টার জন্য এখানে না হয়, সেই বিষয়ে সচেতন মহল দাবি করেছেন। আমি কথা বলেছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা যেমনটি জানিয়েছেন গত 18 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখানে পর্যবেক্ষণ করে গেছেন। তারা সিদ্ধান্ত নেবেন হয়তো জনকল্যাণমূলক যে অর্থাৎ ওয়াকিং ওয়ে, বাউন্ডারি এবং বেসিক যে প্রয়োজনীয় অংশ সেটা হয়তো হবে, বাকিটা হ্রাস হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফরিদপুর লেক উন্নয়নের সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে থাকা কর্ণফুলী নদীর 19টি নৌঘাট দখলে নিতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিএনপি নেতাদের দিকে, তবে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন দলটির নেতারা। চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী পার হয়ে চলাচল করেন হাজারো যাত্রী। সিটি কর্পোরেশনের আওতাধীন 19টি ঘাট হয়ে চলে সাম্পান ও ইঞ্জিন চালিত নৌযান। এর মধ্যে গত বছর 12টি ঘাট ইজারা দেয় সিটি কর্পোরেশন। 5 আগস্টের আগে এসব ঘাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের হাতে। আওয়ামী সরকারের পতনের পর বদলে যেতে থাকে ঘাটগুলো নিয়ন্ত্রণকারীদের পরিচয়। প্রভাব খাটিয়ে 4টি ঘাট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এখন বাকি ঘাটগুলো দখল নেয়ার চেষ্টায় তারা। এতে উদ্বেগ জানিয়েছেন নৌযান চালকেরা। যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তো বাধ্যগতভাবে কি করতে হবে, ভাড়া বাড়াতে হবে। রাজনীতিবিদ, প্রভাবশালী শক্তিবিদ মানুষরা আমাদের এই ঘাটটি আমাদের পেটের মধ্যে আঘাত করে এরা ছিনিয়ে নিতে চাচ্ছে। বিএনপির কিছু লোকজন আইসা আমাদেরকে উচিত করার জন্য একটা পরিকল্পনা করতেছে। প্রতিটি ঘাট থেকে দৈনিক 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত টোল আদায় হয়, যা সিটি কর্পোরেশনের আয়ের বড় একটি অংশ। রাজনৈতিক প্রভাব ও দখলদারিত্বের কথা স্বীকার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় সংস্থাটি।
আমাদের ঘাটগুলা এগুলা হবে ওই সরকারের সময়ে হয়তো এক পক্ষ নিয়ন্ত্রণ করত, হয়তো এগুলো এখন হয়তো অন্য পক্ষ নিয়ন্ত্রণ চাচ্ছে। এগুলো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তবে এ ধরনের দখলদারিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপি নেতাদের। এই ধরনের কোনো কার্যকলাপে তারা যদি জড়িত থাকে অবশ্যই আমরা এটা ব্যবস্থা নিব। এবং অলরেডি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশ আছে এই ব্যাপারে, এবং সিটি কর্পোরেশন যদি কোনো সহযোগিতা চায় এই ব্যাপারে আমরাও সহযোগিতা করব। দখলের প্রবণতা ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। বড় দলগুলো আছে যারা সক্রিয় আছে, তারা যেন তাদের দলের কর্মীরা তাকে নিয়ন্ত্রণ করে অন্তপক্ষে বিশাল দলের সুনামটা ক্ষুণ্ণ হওয়া থেকেই রক্ষা পাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ের 9টি খাতের মধ্যে অন্যতম নৌঘাটের ইজারা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে দেখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।